আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নারীর সম-অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, কোনো অভিযোগ আমরা পাইনি, সড়ক পরিবহন মন্ত্রী। ঘরমুখ মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। 4 দিন বন্ধ থাকবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন। ঈদ যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। যমুনা সেতুতে 48 ঘন্টায় টোল আদায় 6.5 কোটি টাকা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছে। আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাসুদ ফের কুয়েট ভিসি। ইরান থেকে দেশে ফিরেছেন 2 শতাধিক বাংলাদেশি। 3 মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিটেন্স। রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে আরও এক দেশ। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারীর সম-অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের 70তম অধিবেশনে এ বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং 2030 সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্যে এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যা শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। কোনো ধরনের যানজট নেই। যে 2-3টি অভিযোগ আসছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি আরো বলেন, রাজধানী থেকে সময়মতো বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতেই যাত্রা করছেন। ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখ মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার গভীর রাত থেকেই যাত্রী ঢল লঞ্চ টার্মিনালে। ভোর 6টায় প্রথম লঞ্চে যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। অনেকেই সেখানে খান সেহরি। বরিশাল রুটের লঞ্চগুলো বিকেলের দিকে থাকলেও চাঁদপুর রুটের নৌযানগুলো ভোর থেকেই চলাচল করে। ঈদ উপলক্ষে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অবস্থিত সেতুর জরুরি মেরামত কাজের জন্য আগামী 22 মার্চ থেকে চট্টগ্রামমুখী লেন 4 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর আরও কয়েকদিন এক লেনে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঈদের ফিরতি যাত্রায় এই সময় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্তে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, এবার ঈদে লম্বা ছুটি রয়েছে। ঈদ পরবর্তী মানুষের চাপ কম থাকে এবং ভারী যানবাহন বন্ধ থাকে, সেজন্যই মেরামতের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের ঢল নামতে শুরু করেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার আশায় ট্রেনকে বেছে নেওয়া যাত্রীদের ফিরে বুধবার ভোর থেকে স্টেশন জুড়ে ছিল উপচে পড়া জনসমাগম। পরিস্থিতি এমন যে ট্রেনের ভেতরে তো বটেই, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। বুধবার ভোর থেকেই পরিবার পরিজন নিয়ে যাত্রীরা দলে দলে স্টেশনে আসতে থাকেন। কারো হাতে ব্যাগ, কারো কোলে শিশু, সব মিলে ঈদের আগাম আনন্দ আর দীর্ঘযাত্রার প্রস্তুতির এক মিশ্র চিত্র দেখা গেছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরো ঘন হয়ে ওঠে। নির্ধারিত আসন না পেয়ে অনেকে বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যের পথে রওনা দিয়েছেন। ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে 48 ঘন্টায় 82,601টি গাড়ি থেকে 6.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। রোববার দিবাগত রাত 12টা থেকে মঙ্গলবার দিবাগত রাত 12টা পর্যন্ত 48 ঘন্টায় এই টোল আদায় করা হয়। এই 48 ঘন্টায় 82,601টি গাড়ি পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে 6,44,79,500 টাকা। পুলিশ জানায়, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। বুধবার পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত 4 লেন সুবিধা পাচ্ছে যাত্রীরা। এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছেন। ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সারা দেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করে এই সভা থেকে নিশ্চিত করা হবে কবে পালিত হবে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী যুবক আবদুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সৌদি আরব সময় রাত 11:30টার দিকে আল খারিজ শহরের একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। বুধবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাবা শহীদ সওদাগর। শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও অনশনের মুখে সরিয়ে দেওয়া 1 বছর পার হওয়ার আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেন। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী 4 বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকশো বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রায় 200 বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হতে পারে। সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশে মোট 867 কোটি 74 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের 3 মাসের তুলনায় 14.38% বেশি। একই সঙ্গে বছর ওয়ারি হিসেবে এ প্রবৃদ্ধি প্রায় 20%। এ সময় সৌদি আরব থেকে 130 কোটি 61 লাখ ডলার রেমিটেন্স এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সেখান থেকে এসেছে 117 কোটি 50 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টদের মতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বৃদ্ধি এবং সরকারের কার্যকর নীতিগত পদক্ষেপের ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এবার সেই অস্থিরতা মোকাবেলায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে থাইল্যান্ড। সম্প্রতি দ্য নেশন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুনাওকেটকেও দুই দেশের মধ্যে চলমান এই বাণিজ্যিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থাইল্যান্ড সরকার ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং রাশিয়াও তাদের কাছে তেল বিক্রির বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে। ইরানের বুশেহর শহরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে শত্রুপক্ষের বিস্ফোরণবাহী উড়ন্ত বস্তু আঘাত হেনেছে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ কেন্দ্র এবং ইরানের সরকার উভয়ই পৃথক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে। আঘাত করা বস্তুটি ঠিক কি ছিল তা নিশ্চিত করেনি IAEA কিংবা ইরানের কোনো পক্ষই। ধারণা করা হচ্ছে সেটি ড্রোন ছিল। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে এই হামলা ঘটে। IAEA এর বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ হতাহত হয়নি। তবে IAEA এর মহাপরিচালক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।